দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সাথে। আইন, কর্পোরেট জগৎ, আন্তর্জাতিক পেশাগত অভিজ্ঞতা এবং ক্রীড়া প্রশাসন, এই চারটি ভিন্ন জগতের অভিজ্ঞতা খুব কম মানুষের জীবনেই একসাথে দেখা যায়। আজকের অতিথি সেই ব্যতিক্রমী অভিজ্ঞতা সম্পন্ন একজন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে যেমন তিনি দেশের বড় বড় কর্পোরেট ও জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় কাজ করেছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও আইন পেশায় নিজের জায়গা তৈরি করেছেন। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইন, নেতৃত্ব, প্রতিষ্ঠান ও জবাবদিহিতা নিয়ে কথা বলতে আজকের দ্য হট সিটে ব্যারিস্টার রাশনা ইমাম। ব্যারিস্টার রাশনা ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। যেহেতু আপনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, আইন নিয়েই প্রথম প্রশ্নটি করতে চাই। বর্তমান বিচার ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করেন? দীর্ঘসূত্রতা, চাপ নাকি আস্থার সংকট? ধন্যবাদ দীপ্ত টিভিকে। প্রথমেই যে প্রশ্নটা করলেন, কঠিন প্রশ্ন, বিশেষ করে আইনজীবী বলে আমার জন্য হয়তো জবাব দেওয়াটা অতটা সহজ নয়। তাও আমি চেষ্টা করব সহজভাবে জিনিসটা বলার। আস্থার সংকটটা আমার মতে সবচেয়ে বড় মৌলিক চ্যালেঞ্জ আমাদের বিচার বিভাগের। তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে, ধরেন গত আওয়ামী লীগের আমলে সিস্টেম্যাটিক্যালি যে দলীয়করণ করা হয়েছিল, সেখান থেকে একটা আস্থার সংকট দেখা দিয়েছে। কারণ নিরপেক্ষ হবে কোর্ট, এই জিনিসটা প্রায় সে আমলের শেষের দিকে আমরা কেউ এক্সপেক্টই করতাম না। তাছাড়া বাকি দুটো যে আপনি বললেন, দীর্ঘসূত্রতা বা আরেকটা হচ্ছে আস্থার সংকট, দীর্ঘসূত্রতা নাকি চাপ, রাজনৈতিক চাপ? দীর্ঘসূত্রতা, চাপ, এগুলোর জন্য কিন্তু আস্থার সংকট হচ্ছে। একদমই তাই। সো এই তিনটা কারণ যদি মোটা দাগে, একটা হচ্ছে দীর্ঘসূত্রতা, যে বছরের পর বছর আমার মামলা ঝুলবে, আমি রায় পাবো না, ন্যায় বিচার হবে না, এবং জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড একটা কথা আছে। তারপরে ধরেন মামলার চাপ, যেটা এই মামলার চাপের কারণে তো দীর্ঘসূত্রতা আরও বেড়ে যাচ্ছে, এবং দলীয়করণের কারণে নিরপেক্ষ রায় বা নিরপেক্ষ জাজমেন্ট পাওয়ার যে একটা আস্থা থাকার কথা, সেটাও এত বছর আওয়ামী লীগ আমলে বিশেষ করে ছিল না। সো এই সব কারণে আমার মনে হয় বর্তমান যে বিচার বিভাগ আমাদের আছে, ওনাদের উপরে ওনাদের একটা গুরুতর দায়িত্ব হচ্ছে সেই আস্থাটাকে ফিরিয়ে আনা, কারণ সেই আস্থার সংকট দেখা দিয়েছে। আমরা চাপ যে শব্দটা বলি, এটা বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিকেই হয়ে থাকে। তো আগের সরকারের সময় যেভাবে চলেছে, এখন নিশ্চয়ই সেই জায়গা থেকে কিছুটা পরিবর্তন হবে। আপনি কি মনে করেন এই সরকার 3 মাস হয়ে গেল, তাদের এন্ড থেকেও কি এই রাজনৈতিক চাপ থাকবে? জি, আমি আশা করছি, কারণ আমি একটা রাজনৈতিক সদিচ্ছে তো আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা নিয়েও কিছু আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ বিচার বিভাগের স্বাধীনতার সাথে জড়িত দুটো অধ্যাদেশকে বাতিল করা হয়েছে। কিন্তু যে কারণটা এই সরকার দিয়েছে, যে একটা ছিল সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ করার অধ্যাদেশ, যাতে দলীয় কারণে নিয়োগ না হয়, মেধার ভিত্তিতে নিয়োগগুলো হয়। এবং আরেকটা অধ্যাদেশ আপনি জানবেন, সেটা ছিল হচ্ছে সচিবালয় একটা পৃথক সৃষ্টি করা বিচার বিভাগের জন্য, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রমের জন্য কিন্তু এখনও আমাদের বিচার বিভাগ নির্ভর করছে আইন মন্ত্রণালয়ের ওপর। সো এই দুটো অধ্যাদেশ বাতিল করেছে, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। অনেকে হয়তো ভাবছে যে তার অর্থ কি এই যে এই সরকারও বিচার বিভাগের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবে, কিন্তু সেই ধারাবাহিকতাই কিন্তু আমি ব্যাপারটাকে এখনো ওভাবে দেখছি না। তার একটা কারণ হচ্ছে, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো মোটামুটি তড়িঘড়ি করেই কিন্তু পাশ করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। অনেক সিনিয়র বিজ্ঞ আইনজীবী আছেন, কনস্টিটিউশন ল এক্সপার্টস আছেন, যারা মনে করেছিল যে এই অধ্যাদেশের অনেক ভাষাগত দুর্বলতা আছে, যার জন্য প্রবলেম হতে পারে আগামীতে গিয়ে। সো এই সরকার যে কারণটা দিয়েছে এটা বাতিল করার, যে আমরা আরও ওয়াইডার পাবলিক স্টেক হোল্ডার কনসালটেশন করব এই খসড়াগুলো তৈরি করে এগুলোর ওপরে, এবং শক্ত বলিষ্ঠ আইন পাশ করব। সো সেটা যদি হয়ে থাকে তাহলে আমি সেটাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমার মনে হয় সাধারণ নাগরিক হিসেবে আমাদের সবারই উচিত সরকারের উপরে চাপটা বজিয়ে রাখা, যাতে করে দ্রুত সেই কনসালটেশনসগুলো হয় এবং এই ধরনের কিছু আইন আমরা দেখতে পারি, যেটা বিচার বিভাগকে স্বাধীনতা সত্যিকার অর্থে অর্জন করাতে সাহায্য করবে। যে আমরা সবসময় শুনি বিচার বিভাগের স্বাধীনতা, কিন্তু শেষ পর্যন্ত আসলে কতটুকু কার্যকর হয় সেটা নিশ্চয়ই আমরা ভবিষ্যতেও দেখতে পাবো। আপনি কর্পোরেট ল ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেছেন, লন্ডনেও কাজ করেছেন, কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে এই দুই বাস্তবতা একসাথে ক্যারি করাটা, এটা কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়?
জি, ইন্টারেস্টিং প্রশ্ন। এটা সবসময় সবাই করে না, হয়তো বুঝতে পারে না যে জিনিসটা কিন্তু সহজ না। একদমই যেটা সহজ না। রাইটলি পয়েন্ট আউট করেছেন, কারণ এই দুটোর একটা ভারসাম্য মেনটেন করাটা বা রক্ষা করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে পড়ে অ্যাট টাইমস। একদিকে ধরেন, কিন্তু আমি জিনিসটাকে যেভাবে দেখি যে আমার আইনি বিশ্লেষণকে আরও সমৃদ্ধ করেছে একভাবে। কারণ কর্পোরেট বা কমার্শিয়াল প্র্যাকটিস আমাকে কি শেখাচ্ছে? এটা আমাকে শেখাচ্ছে ব্যবসা, এটা আমাকে শেখাচ্ছে নিয়ন্ত্রক ব্যবস্থা যেটা আছে, মানে যেই আইনি অবকাঠামোর মধ্যে ব্যবসাগুলো পরিচালনা করা হয়, এটা আমাকে শেখাচ্ছে গভর্নেন্স। সো এই এবং আরেকটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা ব্যবসায় সিদ্ধান্তগুলো কিভাবে গ্রহণ করা হয় বা সিদ্ধান্তগুলো নেওয়া কিভাবে হয়, এইটার বাস্তবতাটা সম্পর্কেও কিন্তু একটা ধারণা আমাকে দিচ্ছে কমার্শিয়াল আইনজীবী হিসেবে। আবার ওইদিকে যদি আপনি জনস্বার্থমূলক মামলার কথা বলেন, সেটা আমাকে কি শেখায়? সেটা আমাকে শেখাচ্ছে সাংবিধানিক মূল্যবোধ এর দৃষ্টিকোণ থেকে এই ব্যবসায়িক সিদ্ধান্তগুলোর বাস্তবতাটাকে মূল্যায়ন করা, যে এটা কতদূর সংবিধানে যে অধিকারগুলো নিশ্চিত করা আছে সেটার সাথে সাংঘর্ষিক কি না। তারপরে ধরেন শেখাচ্ছে জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তগুলো বা বিজনেস ডিসিশনসগুলোকে মূল্যায়ন করা। তো আমার মনে হয় ওভারঅল একটা ব্যালেন্সড ভিউ নেয়াতে এটা আমাকে সাহায্য করেছে। অনেক সময় কিছু ডিফিকাল্ট পরিস্থিতিতে পড়তে হয়েছে। ধরেন আমাদের কমার্শিয়াল কর্পোরেট প্র্যাকটিস যেটা আছে, এটা বেশ ভালো, অনেক বছর ধরে একটা সুনাম আছে এই চেম্বারের। সো বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আমাদের অ্যাডভাইসের উপরে রিলাই করছে। সো এখন একটা ব্যবসায়িক গ্রুপ, তাদের তো অনেক ধরনের ব্যবসা থাকে। সো অনেক সময় দেখা যায় যে তাদের কোনো অন্য ব্যবসা, যেটাতে আমরা হয়তো তাদেরকে সরাসরি অ্যাডভাইস দিই না, এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে যেটা একটা পরিবেশগত মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, বা সেটা হতে পারে লেবার রাইটসের সাথে সাংঘর্ষিক, হেলথ রাইটসের সাথে সাংঘর্ষিক। সো তখন আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ি যে আমরা কি করব। আমরা কি অ্যাডভাইসটা দেব নাকি দেব না, বা দিলেও আমরা তাদেরকে সঠিক অ্যাডভাইসটা দেব যেটা সাংঘর্ষিক হবে না মানবাধিকারের সাথে। সো এই ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশনসেও পড়তে হয়েছে। বাট ওভারঅল আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো চ্যালেঞ্জিং, কিন্তু আমার আইনি বিশ্লেষণকে আরো সমৃদ্ধ করেছে এই দ্বৈত প্র্যাকটিসটা। এই জায়গাটা আমি আরেকটু থাকতে চাই। ধরুন আমাদের যারা কর্পোরেট বিজনেস করেন বা বাংলাদেশে এখনো সংসদে যারা এমপি মন্ত্রী হয়েছেন, দেখবেন এর বড় একটা অংশ বিজনেসম্যানরা। আগে যেখানে শুধুমাত্র রাজনীতিকরাই ছিল, সেই জায়গাটা বিজনেসম্যানরা নিয়ে নিয়েছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু এই যে কর্পোরেট যারা নিয়ন্ত্রণ করে বাংলাদেশে, আপনি ধরেন কোন একটা মামলা লড়লেন, কিন্তু সে মামলার সঙ্গে আবার জনস্বার্থও জড়িত হতে পারে। এটা বাচ্চাদের ফুড নিয়ে হতে পারে, আপনি যেরকম পরিবেশের কথা বললেন, হাজারীবাগে ট্যানারি স্থানান্তর করা হয়েছে, সেখানে পরিবেশ দূষণের জায়গা হয়েছে। এরকম কোনো বাস্তব ঘটনা আমাদের সাথে একটু শেয়ার করবেন কিনা, যেটা লড়তে গিয়ে আপনার জন্য মানে আমরা যেটা বলি দ্বৈতবাদী চিন্তায় পড়ে গেছেন, এরকম হয়েছে কিনা আপনার ব্যক্তিগত জায়গা? আমি ব্যক্তিগতভাবে যেহেতু মানবাধিকার কর্মী হিসেবেও নিজেকে আখ্যায়িত করি এবং নানা ধরনের জনস্বার্থমূলক মামলার সাথে জড়িত ছিলাম, বিশেষ করে স্বাস্থ্য খাতে, সাধারণত এই ধরনের পজিশনে আমি চেষ্টা করি নিজেকে না ফেলার। আমাদের যেহেতু একটা বড় ফার্ম, এরকম কোনো মামলা যদি আসেও, বিশেষ করে যদি এক্সিস্টিং কোনো ক্লায়েন্ট বা মক্কেল থেকে আসে, নতুন হলে আমি ফিরিয়ে দিই যদি বিশেষ করে আমার কাছে আসে। এক্সিস্টিং যদি কোনো ক্লায়েন্টের থেকে, তখন আমি সাধারণত এসব ধরনের মামলা নিজে করি না। আমি চেষ্টা করি না করতে, যদি আমার বিশ্বাস যে এটা পুরোপুরি সাংঘর্ষিক। আর অনেক সময় দেখা যায় যে মিডিয়া ট্রায়াল হচ্ছে, আসলে হয়তো সাংঘর্ষিক কিছু হয়নি, সেক্ষেত্রে আমি তাকে রিপ্রেজেন্ট করে থাকি। তার মানে আপনি তখন নিজের জ্ঞান যেটা বলে বা যুক্তিগতভাবে যেটা আসলে মানুষের জন্য কাজ হবে, সেটাতেই আপনি যান। দ্যাটস গুড, চেষ্টা করছি। একদমই তাই। বাংলাদেশের গভর্নেন্স ক্রাইসিস রয়েছে, এর মূল জায়গাটা আসলে কোথায়? ধরেন আমরা সব সময় বলি যে আইন আছে, আইন তো তার কাঠামোবদ্ধ জায়গায় আসলেই আছে, কিন্তু তার প্রয়োগটা নেই। তাহলে আমাদের এই আইন আছে কিন্তু এনফোর্সমেন্ট নেই, এটাই কি আমাদের সবচেয়ে বড় সমস্যা বলে মনে হয়? সবচাইতে বড় সমস্যা আপনি যদি বলেন, সেটা আইন প্রণয়ন করার অভাব অবশ্যই না। হ্যাঁ, আইন আছে, আইনে ঘাটতিও আছে, অনেক আইনের সংস্কার প্রয়োজন, অনেক আইন বৈষম্যমূলক। সো আইনের দিকেও তাকাতে হবে, কিন্তু বড় সমস্যাটা আপনি যেটা রাইটলি বলেছেন, সেটা হচ্ছে প্রায়োগিক ঘাটতি। এবং প্রায়োগিক মানে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, যে নিরপেক্ষ প্রয়োগ কি সবসময় হয়?
সমান প্রয়োগ কি সবসময় হয়, দক্ষ প্রয়োগ কি সবসময় হয়? অনেক সময় দেখা যায় আইনটা প্রয়োগ করার ব্যাপারেও ভুলভ্রান্তি থেকে থাকে। সো এই নিরপেক্ষ, দক্ষ, সমান এবং কনসিস্টেন্ট প্রয়োগের বড় ধরনের ঘাটতি বাংলাদেশে আছে, এবং আই থিঙ্ক এটা আরও বড় চ্যালেঞ্জ। আইন প্রণয়ন করা বা আইনের দিকে তাকানো, ঠিক আছে আমরা তাকাবো, কিন্তু তার থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আইনগুলো আছে সেগুলো কি সঠিকভাবে ধারাবাহিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা। এটা ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ আমাদের এখানে। সেই ক্ষেত্রে আপনার কি কোনো পরামর্শ আছে বা কোনো পয়েন্ট আকারে কিছু বলতে পারেন যে আমাদের এখন যে সিচুয়েশন রয়েছে বা আইনের যে কাঠামো রয়েছে এটার প্রয়োগ যদি এই ক্ষেত্রে বাড়ানো হয় তাহলে এটা হয়তো আরো সহজ হতে পারে, এরকম কোনো পয়েন্ট বলবেন কিনা? ধরেন আমি যে সমস্যাগুলো আইডেন্টিফাই করলাম প্রয়োগে, যে নিরপেক্ষ প্রয়োগ হচ্ছে কিনা। সো নিরপেক্ষ প্রয়োগ হতে হলে আমাদের কি প্রয়োজন? ধরেন আমরা যদি ক্রিমিনাল অফেন্সেসের কথা বলে থাকি, আমাদের পুলিশ প্রশাসনকে পুরোপুরি পলিটিসাইজেশন থেকে দূরে সরাতে হবে, আমাদের বিচার বিভাগকে পলিটিসাইজেশন থেকে দূরে সরাতে হবে, তাহলেই নিরপেক্ষ প্রয়োগের দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। তারপরে ধরেন দক্ষতা, দক্ষতা মানে মেরিট বা মেধার ভিত্তিতেই এইসব প্রশাসনগুলোতে বা এইসব ইনস্টিটিউশনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। দলীয় কারণে অ্যাপয়েন্টমেন্ট দিলে কিন্তু আপনি দক্ষ পাবেন না, যেরকম নিরপেক্ষও হবে না, দক্ষও হবে না প্রয়োগটা, কারণ মেধার ভিত্তিতে তো হয়নি। সো এভাবে প্রতিষ্ঠানগুলোকে যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত যদি আমরা স্বাধীন করতে পারি, শক্ত করতে পারি এবং দক্ষ করতে পারি, তখনই তো প্রায়োগিক ঘাটতিগুলো কিছু দূর হলেও আমরা সলভ করা শুরু করতে পারব। তার মানে পলিটিসাইজ না করে যোগ্য জায়গায় যদি যোগ্য লোকজন বসে সেই ক্ষেত্রে নিশ্চয়ই আইনের প্রয়োগ সঠিকভাবে হওয়া সম্ভব। আপনি একজন কর্পোরেট লয়ার, এই হিসাবে আমাদের যে প্রতিষ্ঠানগুলো, এই বড় প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টেবিলিটি কালচার, এটা কি সত্যিই আমাদের এখানে তৈরি হয়েছে? এখানে আসলে আগের থেকে অবভিয়াসলি অনেক ডেভেলপমেন্ট হয়েছে, উন্নতি হয়েছে, একেবারে যে হয়নি তা না। বিশেষ করে আপনি যদি বড় বিজনেস গ্রুপগুলোর দিকে তাকান বা যে মাল্টিন্যাশনালগুলো বাংলাদেশে ফাংশন করছে, এখানে অবভিয়াসলি অনেক উন্নতি হয়েছে কর্পোরেট কালচারের, অ্যাকাউন্টেবিলিটির, কর্পোরেট গভর্নেন্সের। কিন্তু এখনও আমি নিজে বেশ কয়েকটার বোর্ডে আছি এবং তাদেরকে আমরা অ্যাডভাইস দিয়ে যাই বহু বছর ধরে। এখনও আমার যেটা মনে হয় যে জিনিসটা কমপ্লায়েন্স ড্রিভেন, কালচার ড্রিভেন না। তার অর্থ এই যে কমপ্লায়েন্স ড্রিভেন মানে হচ্ছে নিয়ন্ত্রক বা রেগুলেটরের চাহিদার জন্য মেটানোর জন্য আমরা এগুলোর সাথে কমপ্লাই করছি। আমাদের কালচারটা এমন না যে আমরা এমনিতেই কমপ্লায়েন্ট বা এমনিতেই এসব পদক্ষেপ আমরা নিচ্ছি। ফর ইনস্টেন্স আমি একটা ছোট এক্সাম্পল দিই। নারীদের অংশগ্রহণ বোর্ড লেভেলে বাড়ানোর জন্য যতক্ষণ পর্যন্ত একেবারে রেগুলেটর বা নিয়ন্ত্রকের কাছ থেকে কোনো নির্দেশনা না আসে যে মিনিমাম এত % নারী হতে হবে, কেউ সহজে নারীদের বোর্ড পজিশনস দিচ্ছে না। সো দ্যাটস হোয়াট আই মিন, যে অটোমেটিক্যালি জিনিসটা হচ্ছে না কালচার থেকে বা প্রিন্সিপালস থেকে, হচ্ছে নিয়ন্ত্রকের চাহিদা মেটানোর জন্য। আই থিঙ্ক এখানেই আমাদের নেক্সট ট্রানজিশনটা দরকার, যে এটা কমপ্লায়েন্স ড্রিভেন হলে হবে না, আমাদের কালচারে এটা নিয়ে আসতে হবে, কর্পোরেট কালচারে। যেটা ধরেন আপনি যদি বাইরে তাকান, ওখানে কিন্তু কর্পোরেট গভর্নেন্স যেটা বলে, এটা বাই অ্যান্ড লার্জ হচ্ছে কালচার ড্রিভেন, অ্যাজ অপোজ টু নিয়ন্ত্রক চাচ্ছে বলেই করছে। এবং তার জন্য আমরা দেখি যে বিদেশি প্রতিষ্ঠানগুলোতে নিয়ন্ত্রক ধরেন দুটো জিনিস চাচ্ছে, কিন্তু তারা 4টা জিনিস করছে কর্পোরেট গভর্নেন্সটা ইমপ্রুভ করার জন্য। সেটা কিন্তু বাংলাদেশে মোটামুটি দেখাই যায় না। এটা এখানে যতটুকু চাচ্ছে রেগুলেটর অতটুকু করেই আমরা বসে আছি। সো এই চেঞ্জটা হওয়াটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। আপনার বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, আমরা সেই জায়গায়ও যাব, কিন্তু আপনি যে আলোচনা করছিলেন ওইটা ধরেই প্রশ্নটি করতে চাই যে বাংলাদেশে যে রেগুলেটরি বডিস রয়েছে এদের যে ইন্ডিপেন্ডেন্স, এটা নিয়ে প্রশ্ন রয়েছে। আপনি কি মনে করেন যে ইনস্টিটিউশন বিল্ডিং আমাদের যে কালচারে হচ্ছে সেই কালচারটা এখনো দুর্বল? এখানে প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন যে আওয়ামী লীগ আমলে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধরে ধরে দলীয়করণ করা হয়েছে, একেবারে ভেঙে দেওয়া হয়েছে। একদম ব্যাংক থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান, রেগুলেটরস যতগুলো আপনি দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে। সো এগুলোকে আবার গড়ে তোলা তো সহজ ব্যাপার না, চারটিখানি ব্যাপার না, ওভারনাইট হবে না, এটা বছরের পর বছর লাগবে। এটা হচ্ছে আমার প্রথম অবজারভেশন। দ্বিতীয় অবজারভেশন হচ্ছে যে একটা শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান বলতে আমরা কি বোঝাই? আমরা বোঝাই প্রথমত তো নিরপেক্ষ হবে তাদের সিদ্ধান্তের ব্যাপারে,
রেগুলেটরি কনসিস্টেন্সি বলে একটা কথা আছে, যে আমরা সাধারণ জনগণ, ধরেন আমার একটা লাইসেন্স প্রয়োজন, আমার অমুক মিনিস্ট্রিতে গিয়ে লাইসেন্সটা করাতে হবে, আচ্ছা তখন আমি নজির আছে কিনা দেখব, যে আমার যা যা রিকোয়ারমেন্টস আছে এরকম রিকোয়ারমেন্টস থাকলে কি এর আগে দিয়েছে কিনা লাইসেন্স, যদি দিয়ে থাকে তাহলে আমি কমফোর্টেবল হবো যে না ঠিক আছে আমি অ্যাপ্লাই করলে আমি লাইসেন্সটা পাবো। আমাদের ওখানে কিন্তু ব্যাপারটা আমাদের এখানে এখনো তা না। নজির থাকলেও দেখা যাচ্ছে আমি ভিন্ন একটা ট্রিটমেন্ট পাচ্ছি রেগুলেটরের থেকে, কারণ নিরপেক্ষ না, কারণ বিভিন্ন কনসিডারেশন আছে, যে কনসিডারেশন ওনারা একটা লাইসেন্স দেয় বা অ্যাপ্রুভাল দেয়। সো সেদিকে আমাদের তাকাতে হবে, এটা একটা বড় প্রবলেম। আরেকটা হচ্ছে যে শক্তিশালী একটা প্রতিষ্ঠান তখনই যখন এটা ব্যক্তি নির্ভর না। আপনি ওটার শীর্ষে আছেন কি না ইট ডাজন্ট ম্যাটার, এটা নীতির উপরে নির্ভর করে, নিয়মের উপরে নির্ভর করে, তখনই প্রতিষ্ঠানটার কন্টিনিউটি থাকবে, শক্তিশালী এবং স্বাধীন হয়ে উঠবে। সো এই দিকে আমার মনে হয় অনেক কাজ করতে হবে। মানে শুধু আইনগত প্রতিষ্ঠান থেকে ক্ষমতা দিলেই হবে না, সেই ক্ষমতাটা ফুললি তারা তখনই এক্সারসাইজ করবে যখন এই পরিবর্তনগুলো আসবে, যে তারা সত্যিকার অর্থে স্বাধীন। না হলে কিন্তু ক্ষমতা দিয়েও সেই ক্ষমতার এক্সারসাইজটা তারা জায়গা মতো করবেন না, কারণ যদি তারা সত্যিকার অর্থে স্বাধীন না হয়ে থাকে। তার মানে রেগুলেটরি বডিতে আসলে যেই থাকুক, জি। এর যদি নীতিগত জিনিস ঠিক থাকে তাহলে যেই আসুক সে এটাকে রান করতে পারবে। জি। তাই তো একটু আন্তর্জাতিক এক্সপোজারের জায়গাটাতে যেতে চাই, যেহেতু আপনি অক্সফোর্ড এডুকেশন, লন্ডন বার, বেকার ম্যাকেনজি, গ্লোবাল এক্সপোজার আপনাকে বাংলাদেশের সিস্টেমকে কি ভিন্নভাবে দেখতে শিখিয়েছে কিনা? আই উড লাইক টু থিঙ্ক কিছু দূর হলেও ভিন্নভাবে দেখতে শিখিয়েছি। বিশেষ করে বাইরের দেশগুলোতে যখন আপনি অভিজ্ঞতা অর্জন করেন বা ওখানে যদি লেখাপড়া করেন, প্রথমেই তো ইট ব্রডেনস ইউর হোরাইজন। মানে আপনার যে একটা ছোট সীমিত জগতের বাইরে গিয়ে অন্যান্য দেশে কিভাবে সিস্টেমসগুলো কাজ করে সেটার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার হয়। এটাতে যেই লাভটা আমি পার্সোনালি উপলব্ধি করেছি সেটা হচ্ছে দেশে ফেরত আসার পরে আপনি একটা কম্প্যারিজন করতে পারেন যে ওখানে জিনিসটা এভাবে হতো, এখানে এভাবে হচ্ছে না কেন, আচ্ছা কি কি ঘাটতিগুলো সিস্টেমে আইডেন্টিফাই করা কিছু দূর হলেও সহজ হয়ে যায়, এবং ওখানে আপনি যেই জিনিসগুলোকে কাজ করতে দেখেছেন ওই সলিউশনসগুলো তখন আপনি এখানে কিছু দূর হলেও কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, অবভিয়াসলি বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনার গণনায় রাখতে হবে, সেই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের কাস্টমাইজ করতে হবে, বাট সমস্যার সমাধানগুলো আপনি দেখে আসলে সেটা এখানে এসে অ্যাপ্লাই করাটা আমার মনে হয় কিছু দূর হলেও সহজ হয়। আর তাছাড়া এসব অভিজ্ঞতা যখন আপনি অর্জন করেন বাইরে, আপনার তো নেটওয়ার্কসও ক্রিয়েটেড হচ্ছে, আপনার অনেকের সাথে পরিচয় হচ্ছে, যেই পরিচয়গুলো অনেক ক্ষেত্রে যখন আমি অক্সফোর্ডে ছিলাম, যেমন পুরো ব্যাচে আমাদের প্রায় 80-90টা দেশ থেকে ছিল ছাত্রছাত্রী, তো তাদের সাথে আমার এখনও যোগাযোগ আছে, তারা সবাই কিন্তু তাদের নিজ নিজ ক্ষেত্রে বেশ ভালো করছেন। সো অনেক সময় প্রয়োজন পড়লেই যে আচ্ছা আমাদের এখানে এরকম একটা সমস্যা হচ্ছে, এটা তোমাদের দেশে কিভাবে এটাকে সমাধান করেছো তোমরা, এই ধরনের কনভারসেশনসও কিন্তু রেগুলারলি আমাদের হয়, ফোনে হয়, ইমেলে হয়, মাঝে সাঝে রিউনিয়নে হয়। সো সেগুলোও কাজে লাগানো যায়। তো আমার মনে হয় যে ওই সেন্সে ইট হ্যাজ equipped me to face the challenges বাংলাদেশে and suggest solutions যেগুলো কাজ করেছে অন্যান্য দেশে। অফকোর্স বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনার কাস্টমাইজ করতে হবে। কিন্তু আমরা পারি না কেন? আমি এই কারণে বলতে চাই, নিশ্চয়ই আপনিও যখন লন্ডনে প্রথম গিয়েছেন, টেমস নদীর পাড়ে গিয়ে নিশ্চয়ই, আমি জানি না আপনারও কান্না পাওয়ার কথা যে আমাদের একটা বুড়িগঙ্গা আছে যেটাকে কেন্দ্র করে এই রাজধানী শহর, ওইখানেও টেমসকে কেন্দ্র করে লন্ডন, কিন্তু ওরা এত সুন্দর, আমরা এত অসুন্দর, ওদের পানিতে গন্ধ নেই, আমাদের পানিতে গন্ধ, ওদের এই নদীকে কেন্দ্র করে তার ব্যবসা বাণিজ্য পুরোটাই চলছে, আমার এখানে ব্যবসা বাণিজ্য চলছে, কিন্তু কিসের মধ্য দিয়ে চলছে সেটা আমরাও জানি। আমরা দেখার পরেও পারি না কেন? আমাদের সম্পদ আছে কিন্তু আমরা সেটা ইউটিলাইজ করতে পারি না কেন? অনেক গভীর প্রশ্ন করে ফেললেন। আমি সবসময় অপটিমিস্টিক মানুষ, তো তখনও যখন লন্ডনে গেছি এসব জিনিস দেখেছি, অনেকে হয়তো অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বিষণ্ণতায় ভোগে যে না দেশেই ফেরত যাব না, বাইরেই থাকবো। আমার পার্সোনালি ওরকম কিছু কখনো মনে হয়নি। আমার মনে হয়েছে যে এখানে থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করি, সেটা দেশে গিয়ে দেশের ভালোর জন্য খাটাই, এবং দেশের সমস্যা আছে, কাজ করার অনেক স্কোপ আছে, কাজ করে যাচ্ছি। সো আমি আশাবাদী একটু একটু হলেও তো পরিবর্তন সব ক্ষেত্রেই আসছে। আর আমাদের দেশটাও তো রিলেটিভলি নতুন একটা দেশ,
অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে ধরেন করাপশন একটা বড় সমস্যা, আমাদের পলিটিক্যাল ইনস্টেবিলিটি একটা বড় সমস্যা, রাজনৈতিক সদিচ্ছে অনেক ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদের এডুকেশন সিস্টেমেও বোধহয় একটা বড় সমস্যা রয়েছে। বিশাল বড় সমস্যা এডুকেশন সিস্টেম, অ্যান্ড এডুকেশন সিস্টেম তো যে কোনো দেশের একটা ব্যাকবোন। সো এই দিকে তো তাকাতে হবেই, এটাকেও তো পুরোপুরি ধ্বংসই করে দিয়েছে উইথ গ্রেড ইনফ্লেশন অ্যান্ড CGPA 5 সবাই পেয়ে যাচ্ছে। তো অনেকগুলো সমস্যা আছে, সো কাজ করে যাচ্ছি, আমি আশাবাদী। অবভিয়াসলি পরিবর্তন এসেছে এবং আসবেও, সময়ের ব্যাপার। আপনি আশাবাদী, আমিও আশাবাদী। নিশ্চয়ই আমরা একদিন ঘুরে দাঁড়াবো। বিদেশে যে কর্পোরেট গভর্নেন্সের যে মডেল দেখেন, তার সাথে বাংলাদেশের মডেলের গ্যাপ আসলে কোন জায়গায়? কারণ আপনার যেহেতু ওখানেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এখানেও কাজ করছেন, খুব বড় কি কোনো গ্যাপ দেখেন? ডেফিনেটলি বড় গ্যাপ, এবং গ্যাপের মেইন গ্যাপটা হচ্ছে মূলত আমি অলরেডি বলেছি যে বাইরে কিন্তু কালচার ড্রিভেন, প্রিন্সিপাল ড্রিভেন, কমপ্লায়েন্স ড্রিভেন না আমাদের মতো। আমরা হচ্ছি যতটুকু দরকার, রেগুলেটর যতটুকু আমাদের থেকে চাচ্ছে অতটুকু করেই মোটামুটি আমরা এর বাইরে যাই না। তাও আমি বলছি বড় বিজনেস গ্রুপগুলো, আর ছোট ছোট বিজনেস গ্রুপগুলো তো বাই অ্যান্ড লার্জ কমপ্লাই করছে না। মানে দেখা যাচ্ছে, ধরেন আমরা তো কোম্পানি ল প্র্যাকটিস করি, বছরের পর বছর জয়েন্ট স্টক রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজে কোনো ধরনের রিপোর্টিং হচ্ছে না, ফাইলিং হচ্ছে না, এভাবেই কিন্তু বেশিরভাগ প্রাইভেট কোম্পানি নিজেদেরকে পরিচালনা করছে। বাট বড় বিজনেস গ্রুপগুলো হ্যাঁ রেগুলেটর বা নিয়ন্ত্রক যা চাচ্ছে সেগুলো করছে, এর বাইরে খুব একটা কিছু করছে না। সো এইটাতে একটা পরিবর্তন আসতে হবে, যে এটা কমপ্লায়েন্স ড্রিভেন থেকে সরে আমাদের কালচার ড্রিভেন করতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু হচ্ছে, আস্তে আস্তে হলেও হচ্ছে। এই জায়গা থেকে এখন একটু ভিন্ন জায়গায় যেতে চাই। আপনি সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত একটি জায়গার দায়িত্বে ছিলেন, সেটি হচ্ছে বিসিবি। বিসিবির অ্যাডহক কমিটিতে দায়িত্ব ছিলেন, যদিও আপনি অ্যাডহক কমিটিতে থাকা অবস্থায় নিজেই ঘোষণা দিয়েছিলেন যে আপনি আসলে পরবর্তীতে নির্বাচনে যাবেন না, এবং আপনি সেই কথা রেখেছেন। এই কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ বাংলাদেশে দেখা যায় যে ক্ষমতার মোহে অনেকেই শেষ পর্যন্ত কথা রাখতে পারে না। কি দেখেছেন বিসিবিতে? ক্রিকেট বোর্ডে গভর্নেন্সের সবচেয়ে গ্যাপটা কোথায় বেশি ছিল? জি, আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যাডহক কমিটিতে 3 মাসের জন্য। সো প্রথম থেকে আমি জানি আমি 3 মাসের জন্যই দায়িত্বটা নিয়েছি। তারপর আমার কাছে 3 মাস অনেক সময়। 3 মাস আসলে অনেক সময় না, সত্যিকার অর্থে যে অনেক কিছু করার সময় নেই, কিন্তু আমি যেটা চেয়েছিলাম যে কয়েকটা বিষয়কে প্রাধান্য দিয়ে সেগুলোতে একটু আগানোর চেষ্টা করে, সেগুলোতে কিছু করে তারপরে আমি বেরিয়ে যাব। এবং তার মধ্যে একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে অ্যান্টি হ্যারাসমেন্ট কোনো পলিসি বিসিবির বোর্ডের ছিল না। আপনারা তো জানেন যে গত বছর বেশ কিছু হ্যারাসমেন্টের অ্যালিগেশনস এসেছিল সাবেক নারী ক্রিকেট টিমের ক্যাপ্টেন ওনার থেকে, এবং তারপরে কিছু এনকোয়ারিও হয়েছিল এবং পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও আমি অবাক হয়েছি যে কোনো পলিসি নাই, কারণ এটা একটা ন্যাশনাল ক্রিকেট বোর্ড। এখানে ন্যূনতম আপনার যেটা দরকার যে একটা পলিসি, যে এই ধরনের অ্যালিগেশন আসলে আমরা কি প্রক্রিয়া ফলো করব, এটাতে সুষ্ঠুভাবে যাতে এনকোয়ারি করা হয়, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। সো এটা ছিল আমার প্রথম টার্গেট। এবং গত বছর যখন আমার বিসিবির সাথে কোনো সম্পৃক্ততা ছিল না, তখন কিন্তু আইনজীবী হিসেবে আমি তাদেরকে লিগ্যাল নোটিশ জারি করেছিলাম যে এরকম হয়রানির অ্যালিগেশনস এসছে, আপনারা কি করছেন। সো আমি জানি না সে কারণেই কি আমাকে অ্যাপ্রোচ করেছে কি না, বাট আমার সেদিকে একটা ইন্টারেস্ট ছিল, কারণ যৌন হয়রানি প্রতিরোধে অনেক বছর ধরে নানা ধরনের উদ্যোগের সাথে আমি জড়িত, এবং বিশেষ করে ক্রীড়াঙ্গনে আপনি যদি নারীদের প্রতিনিধিত্ব সবভাবে বাড়াতে চান, আপনার এটা অ্যাড্রেস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমার মনে হচ্ছিল হয়তো নারী না হলে এটা উপলব্ধিটাও কম হচ্ছিল। সো সেটা আমি সাকসেসফুলি করতে পেরেছি। আমাদের বিসিবিতে এখন একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি আছে, যেটা বোর্ডেও পাশ করা হয়েছে। সো এটা নিয়ে আমি অত্যন্ত গর্বিত নিজেই, যেটা করা গেছে, যে অ্যাটলিস্ট একটা পলিসি তো আছে। পলিসি থাকলে যে সুবিধাটা হয়, যদি পলিসির লঙ্ঘন হয় তখন আপনারা অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিমূলক একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা গেল একটা। আর আপনি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কি ঘাটতি আছে গভর্নেন্সে। আমার কাছে একটা বড় ঘাটতি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে জেন্ডার ডাইভার্সিটি একেবারেই নেই গভর্নেন্সে, একেবারেই নেই। আপনি দেখেন, আমি কত বিসিবির ইতিহাসে হয়তো 3 নম্বর নারী পরিচালক, সম্ভব এর আগে হয়তো 2 জন ছিল, 2 জন ছিলেন, হ্যাঁ, তাও একসাথে না, অনেক বছর ইন্ডিভিজুয়ালি, অনেক 3 নম্বর। এটা আমাদের একটা ন্যাশনাল উইমেন্স ক্রিকেট টিম আছে,
তারপরেও 3 নম্বর অ্যান্ড বেশিরভাগ সময় কোনো নারী পরিচালকই থাকে না বোর্ডে। অ্যান্ড বোর্ড কেন, যতগুলো সিদ্ধান্ত মেকিং মানে সিদ্ধান্ত নেওয়ার প্ল্যাটফর্মস বা লেভেলস আছে সবগুলোতেই কিন্তু নারী প্রতিনিধিত্ব সীমিত বা নাই বললেই চলে। সো এখানে আমার মনে হয় একটা বড় ধরনের সমস্যা যেটা অ্যাড্রেস করতে হবে, এবং আমি আশা করছি এখন যে নির্বাচিত বোর্ড, এখন যে আমাদের স্পোর্টসের ইনচার্জ যেই মিনিস্টার্স আছেন ওনারা এটাকে গুরুত্ব দেবেন। কারণ আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ইন্টারন্যাশনাল স্পোর্টসের দিকেই যদি আপনি তাকান, যতগুলো বড় বড় স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন বডিজ আছে, আইসিসি বলেন, অস্ট্রেলিয়ারটা বলেন বা ইংল্যান্ডেরটা বলেন, প্রত্যেকটাতে কিন্তু এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এখন। শুধু মুখের কথা বা বিবৃতি দিয়ে না, তারা অ্যাকশন প্ল্যান করছে যে 10 বছরে আমরা প্রতিনিধিত্ব বাড়াতে বাড়াতে এত পার্সেন্টে নিয়ে ঠেকাবো। তারপরে তারা ন্যাশনাল লেভেল পলিসি করছে কিভাবে বাড়ানো যায়। এবং এটা কিন্তু কোনো চ্যারিটি না যে বাড়িয়ে ধন্য করে দিচ্ছে নারীদের, কারণ আপনি নারীদের প্রতিনিধিত্বে যদি গভর্নেন্সে বাড়ান, গভর্নেন্সে কোয়ালিটি গোজ আপ। আপনি যে কোনো দেশে দেখেন, রিসার্চ আফটার রিসার্চ দেখাচ্ছে গভর্নেন্সে নারীদের প্রতিনিধিত্বে বাড়ালে সেটা বেটার গভর্নেন্স হয়, স্ট্রঙ্গার বোর্ডস হয়। সো সেটা গণনায় নিয়ে, যেটা শুধু নারী অধিকারের ইস্যু না, এটা একটা গভর্নেন্স ইস্যু, আমাদের এদিকে তাকাতেই হবে স্পোর্টসে। শুধু যে ক্রিকেট তা আমি বলবো না, বাট ক্রিকেট তো ডেফিনেটলি, এবং অন্যান্য স্পোর্টসগুলোর দিকেও আপনার তাকাতে হবে। যতগুলো ইভেন্ট আছে। জি। আপনি যেহেতু এই 3 মাসেই এরকম একটি কাজ করতে পেরেছেন, সেই জায়গা থেকে কি মানে নির্বাচন করে আরো যদি দীর্ঘমেয়াদী থাকতেন সেটা ভালো হতো কিনা? আপনি যে নির্বাচন করেননি, এটা কি আপনার পার্সোনাল চয়েস নাকি ক্রিকেট পলিটিক্সের বাস্তবতা? না না না, এটা পুরোপুরি পার্সোনাল চয়েস। অনেকে অনেক কিছু ভাবতে পারে। আমি যখন দায়িত্বটা নিই তখনই আমি জানি আমি 3 মাসের জন্য, কারণ আমি আমার আইন পেশা নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকি। আমি তো আমাদের ল ফার্ম আক্তার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস, ওটার ম্যানেজিং পার্টনার। সো আমার এই ব্যস্ততার মাঝে আমার মনে হয়েছে ক্রিকেট প্রশাসন, বিশেষ করে নারীদের ক্রিকেটটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে এমন কাউকে দরকার যে ফুল টাইম দিতে পারবে, যেটা আমি দিতে পারতাম না। সো আমারটা পুরোপুরি ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। বাংলাদেশের যে ক্রিকেট, এর সবচেয়ে বড় সমস্যা কি? এটা কি মানে মাঠের পারফরমেন্স নাকি বোর্ডরুম ডিসিশন মেকিং? বড় সমস্যাটা হচ্ছে বোর্ডরুম ডিসিশন মেকিং। মাঠের পারফরমেন্সকে দোষারোপ করে কোনো লাভ হবে না। হ্যাঁ, পারফরমেন্স কখনো ভালো হতে পারে, খারাপ হতে পারে, ফর্মের উপরে, প্রেশারের উপরে নির্ভর করে, কিন্তু আলটিমেটলি যদি গভর্নেন্সটা স্ট্রং হয়, বোর্ডরুম ডিসিশন মেকিং যদি রোবাস্ট হয়, সেক্ষেত্রে ইভেনচুয়ালি গিয়ে এটার ফলাফল আপনি মাঠে পাবেন। অ্যান্ড ওভারঅল আমার যেটা মনে হয়েছে, মানে এত বছরও দেখে বিসিবির, সেটা হচ্ছে যে বোর্ডরুম ডিসিশন মেকিংয়ে 3টা জিনিসে ফোকাস করাটা প্রয়োজন। একটা হচ্ছে লং টার্ম প্ল্যানিং, যেটা খুব সীমিত। ডোমেস্টিক স্ট্রাকচারটা ক্রিকেটের, আমরা কি এখনো ইনাফ অপরচুনিটিস দিতে পারছি ডোমেস্টিক্যালি? একেবারেই পারছি না। হাতে গোনা সীমিত কয়েকটা প্ল্যাটফর্মস আছে, বিসিএল, এনসিএল, ডিপিএল, এগুলো যেখানে অপরচুনিটি পাচ্ছে। এটাতে করে আমাদের ক্রিকেটার্সরা কি যে দ্রুত গতিতে আদারওয়াইজ তৈরি হতে পারতো ইন্টারন্যাশনাল লেভেল ক্রিকেটের জন্য হতে পারছে? আমাদের পাইপলাইনেই তো দুর্বল। পাইপলাইন অত্যন্ত দুর্বল। সো পাইপলাইন দুর্বল হলে তো ইট উইল বি রিফ্লেক্টেড। সো ডোমেস্টিক ক্রিকেট, লং টার্ম প্ল্যানিং, সিলেকশন পলিসিস, আই থিঙ্ক এগুলোর দিকে যদি ফোকাস করে তাহলে এটার ফলাফল আমরা মাঠে দেখতে পাবো। সো আমি তো বলবো মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে বোর্ডরুম ডিসিশন মেকিং। আপনি খুবই অল্প সময় ছিলেন, 3 মাস, তারপরেও আমি হয়তো বলেছি এর আগে যে এটাও আমার কাছে অনেক বেশি সময় মনে হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে আসলে কি আছে এই অর্থে বলছি, ক্রিকেট অর্থে না। এর আগে ফুটবল এবং ক্রিকেট দুটো নিয়েই মানে ভালো রকমের সমালোচনা ছিল যে ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে নাকি 900 কোটি টাকা রয়েছে, সবাই মিলে এখানে এসেছে, যারা যারা এসেছে পরে নির্বাচিত হয়ে তাদের প্রত্যেকেরই পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। এবং এটাও বলা হয়েছে, নিশ্চয়ই আপনি পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বলেছে যে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। সেখানে আবার তামিম ইকবাল নির্বাচিত হওয়ার পর তিনি সেটার ব্যাখ্যাও দিয়েছেন যে এটাকে আমরা সত্যিকার অর্থেই ভালো জায়গায় নিয়ে যেতে চাই। আপনার কি মনে হয়, ক্রিকেট বোর্ডে কি কোনো মধু আছে? আমি তো সেই মধুর কোনো সন্ধান পাইনি, তো আমি সত্যিকার অর্থে জানি না। 3 মাস অত্যন্ত লিমিটেড একটা সময় সব কিছু বুঝে ওঠার। তারপরও আমি এতটুকু বলবো, কাকে কেন নিয়োগ দেওয়া হয়েছে এটা নিয়ে তো যে যার
ধারণা থেকে কথা বলছে, সঠিক উত্তরটা তো অ্যাটলিস্ট যারা সমালোচনা করছেন হয়তো তাদের কাছেও নেই, আমার কাছেও নেই। এটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যেটা আছে, ওনারা তো নিয়োগ দিয়েছেন। আই থিঙ্ক ওনাদেরকে এই প্রশ্নটা আপনার করা উচিত যে কাকে কি কারণে নিয়োগ দেওয়া হয়েছে। আর আরেকটা হচ্ছে কম বেশি আমাদের দেশে তো ক্রিকেট কম বেশি সবসময় পলিটিসাইজ ছিল, মানে হঠাৎ করে নতুন না, হঠাৎ করে হয়নি। হ্যাঁ, এটা তো হঠাৎ করে নতুন বিষয় না, এটা কম বেশি পলিটিসাইজ ছিল বা একটা পারসেপশন ছিল অফ পলিটিসাইজেশন। সেই পারসেপশনটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আগের ক্রিকেট বোর্ডের সময়ও ছিল, পারসেপশনটা আওয়ামী লীগের আমলেও ছিল। তো সবসময় ওরকম একটা পারসেপশন ছিল যে পলিটিসাইজড। আমাদের কোন প্রতিষ্ঠান আনফর্চুনেটলি পলিটিসাইজড না? সো এটা নিয়েও তো একটা মানে অনেক ধরনের কাজ করতে হবে। না, আমাদের তারপরে চাওয়া পাওয়া থাকে, চাওয়া পাওয়া থাকে। ধরেন 24-এর বিপ্লবের পর সবকিছু আবার পলিটিসাইজ হবে, এটা নিশ্চয়ই আমরাও চাই না, আপনিও চান না, আমিও চাই না, বা যারা আছে তারাও হয়তো চায় না। চাওয়া তো আছেই, এবং আমরা তো কোনো কিছুকেই দলীয়করণ চাই না। কিন্তু আমার কথা হচ্ছে আলটিমেটলি ধরেন যে বোর্ড এখন নির্বাচিত হয়ে এসেছে, তারা কতদূর পারফর্ম করতে পারে সেটাই হয়তো সবকিছুর জবাব দিয়ে একদমই দেবে। তাদের জন্য চ্যালেঞ্জ হয়েই থাকলো। কারণ এই বোর্ডের দিকে আসলে আমাদের যে স্পোর্টস বাংলাদেশে ফুটবল আর ক্রিকেট, এই দুটা নিয়েই তো আসলে কথা বলতে পারি। এখন হামজারা এসেছে তাই ফুটবলটা নতুন করে নতুন করে হাইপটা আরো বেড়ে গেছে। ক্রিকেটের দিকে কিন্তু জনগণ একদম সবাই তাকিয়ে হ্যাঁ, থাকে। যে মিস করবে সে ভবিষ্যতেও মিস করতে হবে। কিন্তু আর আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন না, যে কোন মধুর সন্ধানে, এখানে মানে আমি এটা পুরোপুরি ব্যক্তিগত মতামত। কোনো একটা দায়িত্ব যখন আমাকে দেয়া হয়, আমি মধু তো দূরের কথা, আমার স্ট্রেস লেভেলস, অ্যাংজাইটি লেভেলস, টেনশন সব বেড়ে যায়। কারণ আমার মনে হয় দায়িত্ব দেয়া হয়েছে মানে এখন আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে, আমার সর্বশ্রেষ্ঠটা 100% আমার দিতে হবে এই দায়িত্ব পালন করাতে। জিনিসটাকে আমি 3 মাসে ওভাবেই দেখেছি যে এত লিমিটেড সময়ের মধ্যে আমি তো সব চ্যালেঞ্জেস সমাধান করতে পারবো না। আমাকেই যে ডিপার্টমেন্টগুলোর দায়িত্ব দিয়েছে, এটার একটা ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ ছিল এই একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। হ্যারাসমেন্ট নিয়ে এত অ্যালিগেশনস আসছে, মানে অনেক বসেছি আমি সাবেক ক্রিকেটার্সদের সাথে যাদের অনেক ধরনের অ্যালিগেশন। সো আমি আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে অ্যান্টি হ্যারাসমেন্ট নিয়ে আমি আগেও কাজ করেছি, এখানে একটা কিছু প্রাতিষ্ঠানিক একটা চেঞ্জ এনে যদি যেতে পারি, অ্যাটলিস্ট পলিসিগত, তারপরে নির্বাচিত যে বোর্ডটা আসবে তাদের উপরে দায়িত্ব বর্তাবে যে এটা কতদূর তারা বাস্তবায়ন করতে পারে বা প্রয়োগ করতে পারে। আমি আশাবাদী যে করবেন তারা। আপনি যে পলিসি মেক করে রেখে এসেছেন, নিশ্চয়ই আপনিও তার দিকে নজর রাখবেন যে আসলে ফাইনালি এটা কোথায় কোথায় গিয়ে দাঁড়ায়। আপনি ল, কর্পোরেট লিডারশিপ, স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় অ্যাক্টিভ ছিলেন। বাংলাদেশের নারী নেতৃত্ব এখন কি এক্সট্রা স্ক্রুনিটির মধ্যে থাকে? বাংলাদেশের নারী নেতৃত্ব যে কোনো সেক্টরেই প্রচণ্ড স্ক্রুটিনির মধ্যে থাকে, প্রচণ্ড, মানে আলোচনা সমালোচনা সব কিছুই। যদি কোনো নারী মনোনয়ন হয়ে থাকে বা নির্বাচিত হয়ে থাকে কোনো পজিশনসে, অনেক বেশি হয় আলোচনা সমালোচনা। কেন অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা হবে, তা সে কি আদৌ দক্ষ কিনা সেটা নিয়ে সমালোচনা হবে, তার যদি একটা ইলাস্ট্রিয়াস ক্যারিয়ারও থেকে থাকে তখনও তারপরেও সমালোচনা হবে নানা বিষয় নিয়ে। তো নারী বলে এটা আরো বেশি হয়, অনেক মেরিটের চাইতে আইডেন্টিটি দিয়ে জাজ করা হয় কি অনেক বেশি? আইডেন্টিটি বলতে আপনি বলছেন জেন্ডার আইডেন্টিটি বা ফ্যামিলিগত আইডেন্টিটি, পলিটিক্যাল আইডেন্টিটি, সবগুলোই আসে কিনা? মেরিটের বেসিসে আমি বলি, নারীদের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই করে পুরুষদের ক্ষেত্রে একই স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করে না, অনেক হাই স্ট্যান্ডার্ড নারীদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে। সো আমার ডাবল এফর্ট দিতে হবে একই লেভেলের পরিচিতিটা পাওয়ার জন্য। তারপরে হচ্ছে ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস অ্যাপ্লাই করে। আমি একভাবে কথা বললে আমাকে হয়তো উগ্র বলবে, একজন পুরুষ যদি ঠিক একইভাবে কথা বলবে কি কনফিডেন্ট, একদম লিডারশিপ কোয়ালিটি আছে এনার মধ্যে। সো ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস অ্যাপ্লাই করে, হায়ার স্ট্যান্ডার্ডস অ্যাপ্লাই করে। তারপরে আপনি আরেকটা বললেন পরিচিতির কথা, যে পারিবারিক তো আপনি সুন্দর করে বললেন। আপনি বলছেন যে পরিবারে যে পুরুষরা আছে তাদের বেসিসে কি পরিচয়টা হয় কিনা নারীর পরিচয়, অনেকটা তাই। ধরেন আপনার বাবা বিখ্যাত আইনজীবী ছিলেন, তো দর্শক হয়তো এটা বলতেই পারে যেহেতু আপনার বাবা আইনজীবী ছিল, আপনার জন্য পাশ করে এসে তার ফার্মে বসে কাজ করাটা অনেক সহজ হয়েছে, যেটা হয়তো আমার বা অন্য আরেকজনের জন্য কঠিন হতো। সেটা না, কিছু দূর তো সে কথা সত্যি।
আর সেটা আমি নারী বলেই যে সত্যি তা না, এরকম অনেক পুরুষ আছে যারা সেকেন্ড জেনারেশন লয়ার্স, যারাও সেই সুবিধাটা পেয়েছে। তখন আমার বাবা একজন সফল আইনজীবী ছিল, এটার জন্য তো আমি সবার কাছে কাছে গিয়ে গিয়ে ক্ষমা চাইবো না, আমাকে মাফ করে দিয়েন। আমার আলটিমেটলি পরিচয়টা কি হয়, প্রথম দিকে আপনি যেটা হয় যে কিছু ব্রেক পাবেন, কিছু মামলা হয়তো পাবেন, একটু পরিচিতি আপনার বেশি হবে, কিন্তু আলটিমেটলি তো আপনি কি কাজটা করতে পারছেন কিনা সেটার উপর নির্ভর করবে। কারণ কোর্টে দাঁড়িয়ে তো আমি আর্গিউ করব, আমার বাবা তো আমার জন্য আর্গিউ করবে না। এত বছর ধরে, এখন তো আমি ম্যানেজিং পার্টনার, আমার বাবা তো এখনো রিটায়ার করেননি, বাট ওই দিকেই যাচ্ছেন। তো এটা আর কত দিন ওই ভিত্তিতে আমি পরিচিত হব আমিও ঠিক বুঝতে পারছি না, বাট আমি এত অল সারপ্রাইজ না। আমাদের পুরুষতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা, এখানে মানুষের মানসিকতার পরিচয়, এটা আমার অর্জন দক্ষতা বা যে কোনো নারীর অর্জন দক্ষতার পরিচয় না, পরিচয়টা হচ্ছে মানসিকতা। আর প্রফেশনাল যে আপনার পরিচিতি, আলটিমেটলি এটা তো হবে আপনার কাজের উপরে নির্ভর করবে। আপনি আপনার ক্লায়েন্টসদের একটা আস্থা অর্জন করতে পেরেছেন কিনা, সহকর্মীদের সম্মান আস্থার জায়গা অর্জন করতে পেরেছেন কিনা, কোর্ট রুমে আপনার উপস্থিতি, আপনার আর্গুমেন্টস, সেটার উপরে। সো এটা ওভারনাইট হয় না। যেরকম মানে ধরেন অনেকেই বলছিল, আপনি ক্রিকেট বোর্ডের কথা বললেন, আমার হাজব্যান্ড উনি যেহেতু এখন সিটিং স্টেট মিনিস্টার গণশিক্ষা এবং প্রাইমারির, যে ওনার মানে পরিচয় দিয়েই আমার পরিচয়। এই বিষয়ে আমি প্রশ্নটি করতাম, যেহেতু আলোচনায় চলে এসেছে, প্লিজ আপনি কন্টিনিউ করেন। জি, এখন আমার এখানে সিম্পল, যে ভাবতে তো অনেক কিছুই পারে, এরকম পাবলিক পারসেপশন থাকাটা অস্বাভাবিক কিছু না, যেহেতু উনি একজন রাজনীতিবিদ, সিটিং মিনিস্টার, ওনাকে আমার থেকে অনেক বেশি মানুষ চেনে। সো সেটা অস্বাভাবিক না, বাট পুরোপুরি ঢেকে দেয় কিনা প্রফেশনাল অর্জন আমার মনে হয় না। কারণ আলটিমেটলি আমার প্রফেশনাল যে ক্রেডিবিলিটি, এটা পুরোপুরি ডিপেন্ড করবে আমার কাজের ওপরে। এবং এই প্রফেশনাল ক্রেডিবিলিটি তো ওভারনাইট হয়নি, প্রফেশনাল ক্রেডিবিলিটি তো 22-23 বছর ধরে কাজ করছি। উনি তো মন্ত্রী এবছর হয়েছেন, সো প্রফেশনাল ক্রেডিবিলিটি তো অনেক বছর ধরে হচ্ছে, কাজের উপর ভিত্তি করে যতটুকু ক্রেডিবিলিটি এসছে কাজের উপর ভিত্তি করে। আমার মনে হয় না এটা শ্যাডো করে। আলটিমেটলি পারফরমেন্স উইল স্পিক লাউডার দেন পারসেপশন। একদমই তাই। কিন্তু স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে নারীর যে অংশগ্রহণ, এটা বাংলাদেশে কি এখন অনেকটা সিম্বলিক? যেহেতু এই কারণে বললাম যে মাত্র 3 জন, ক্রিকেট বোর্ড তো অনেক দিনের, ক্রিকেটের আমাদের অর্জন ইতিহাসে মাত্র 3 জন, এটা কি জাস্ট আমরা নারীদেরকে এখনো সিম্বলিক ভাবেই ব্যবহার করছি? আমার ধারণা এখনো বাই অ্যান্ড লার্জ সিস্টেমটা মানে অর্থবহ অংশগ্রহণের সুযোগ করে দেয়নি এই বোর্ড লেভেলে। এখনো পারতপক্ষে না দিলেই নাই এরকম ধরনেরই একটা কালচার আছে। সো মিনিংফুল পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য সিস্টেমে চেঞ্জেস দরকার। না সিম্বলিক, বাই অ্যান্ড লার্জ এখনো সিম্বলিক। আমি বলবো না যে আপনি সঠিক কথা বলেননি, বাই অ্যান্ড লার্জ এখনো সিম্বলিক। আরেকটি প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু ববি হাসান সাহেবকে নিয়ে, যে আপনি তার স্ত্রী, এটা পাবলিক পারসেপশনে আপনার প্রফেশনাল আইডেন্টিটির জায়গায় কোনো ঘাটতি তৈরি করে কিনা বা ছায়া হিসেবে তৈরি করে কিনা, আপনার যে যোগ্যতা তাকে একটু আড়াল করে দেয় কিনা, আসলেই করে কিনা? না, আমার মনে হয় আমি একটু আগেই আপনাকে প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছি। আমার মনে হয় না প্রফেশনালি আমি আমার কোনো কিছুকেই শ্যাডো করে দিয়েছে বা কেউ দেখতে পারছে না, কারণ আমার প্রফেশনাল যেই জায়গায় এসে দাঁড়িয়েছি সেটাও তো প্রায় 23 বছরের পরে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, তো উনি তো রাজনীতিতেও আরো মানে আমার প্রফেশন যখন শুরু হয় তারও অনেক পরে উনি রাজনীতিতে জয়েন করেন, মিনিস্টার তো উনি এবার হয়েছেন। তো আমার মনে হয় না ওটার সাথে এটা সম্পর্ক আছে। আমার প্রফেশনালি কোনো এফেক্ট না, আমরাও কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি চিনি, ওনাকে ওনার মতো করে চিনি, আপনাকে আপনার মতো করে চিনি। অনেকে জানতো না যে উনি আমার হাজবেন্ড। একদমই তাই। আমরা আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি আপা। আপনি আইন, কর্পোরেট, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, ক্রিকেট প্রশাসন সব জায়গায় কাজ করেছেন। আপনার অভিজ্ঞতায় বাংলাদেশের সবচেয়ে ইনস্টিটিউশনাল উইকনেস কি মনে হয়েছে? লিডারশিপ, অ্যাকাউন্টেবিলিটি নাকি পলিটিক্যাল ইন্টারফারেন্স? আমি বলবো এত বছর যা দেখে এসেছি, পলিটিক্যাল ইন্টারফারেন্স একটা বড় সমস্যা, যে কারণে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে শক্তভাবে গড়ে উঠতে পারেনি। সো এখন আমাদের অনেক কাজ করণীয়, ওই প্রতিষ্ঠানগুলোকে লিটারালি আমাদের রিবিল্ড করতে হবে। মানে আমরা একটা ধ্বংসস্তূপে দাঁড়ানো ছিলাম 24-এ, সো এখান থেকে রিবিল্ড করতে হবে। ইটস এ ভেরি লং জার্নি, বাট মূলত এটা পলিটিক্যাল ইন্টারফারেন্স একটা বড় ধরনের কারণ। তার মানে এটা যদি ঠিক হয় তাহলে আমাদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টটা খুব দ্রুত হতে পারে।
জি, দ্রুত না হলেও এটা ঠিক হলেও এই যাত্রাটা শুরু হবে। যাত্রাটা শুরু হবে। আবার ছোট ছোট কয়েকটি প্রশ্ন, জাস্ট অল্প। বিচার ব্যবস্থা শক্তিশালী না ফ্রাজাইল? এখনো ফ্র্যাজাইল, কিন্তু যারা এখন ইনচার্জ, আমাদের প্রধান বিচারপতি থেকে শুরু করে যারা আছেন আপিল বিভাগে, অত্যন্ত সুযোগ্য এবং ওনাদের সৎ ইচ্ছে আছে বিচার বিভাগটাকে শক্ত করে দাঁড় করানো। সো আমি আশাবাদী। কর্পোরেট গভর্নেন্স ইমপ্রুভিং না স্ট্যাগন্যান্ট? ইমপ্রুভিং, কিন্তু আস্তে আস্তে। আস্তে আস্তে। জি। নারী নেতৃত্ব গ্রোয়িং না রেস্ট্রিক্টেড? গ্রোয়িং, কিন্তু ইদানিং আমার মনে হয় বেশ কিছু ক্ষেত্রে যে সামাজিক যে স্পেসটা আছে সেটা কি কমে যাচ্ছে কিনা নারীদের জন্য। নানা ধরনের, যেরকম ধরেন উইমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন যেটা ছিল, নারী বিষয়ক সংস্কার কমিশন, তাদের প্রতিবেদনটা যখন পাবলিশ করা হলো, তারপরে যে সেটা নিয়ে একটা তুমুল ঝড় উঠলো, অকথ্য ভাষায় মেম্বার্সদের গালাগালি থেকে শুরু করে ওই পুত্তলিকা পোড়ানো, মানে রীতিমতো সিকিউরিটি রিস্ক হয়ে দাঁড়ালো, তখন এই প্রশ্নগুলো আমার মাথায় তো অবশ্যই জেগেছে যে আমাদের কি স্পেসটা কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে নারীদের জন্য সমাজে যে স্পেসটা আছে। সো আই এম কনসার্নড। একদম শেষ প্রশ্ন, যদিও আমরা আলোচনা করেছি বাংলাদেশ ইনস্টিটিউশন স্ট্রঙ্গার নাকি উইকার? রিবিল্ডিং শুরু হয়েছে একেবারে। সো আমি চুজ করলাম না কোনোটাই। এটা চলমান প্রক্রিয়া, শেষ পর্যন্ত এই রিবিল্ডিং কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আমরাও জাতি হিসাবে চাই যে এটা একটা সুন্দর ভিত্তির উপরে দাঁড়াক, যাতে এই নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম, বাংলাদেশে কিন্তু এখন যে জনসংখ্যার আনুপাতিক হার, জি। তরুণ প্রজন্ম কিন্তু সবচেয়ে বেশি, তো এদের হাত ধরে নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে যাবে। আশা করছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। নিশ্চয়ই আবার অন্য কোনো আয়োজন, অন্য কোনো দিন দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল দীপ্ত টেলিভিশনের আজকের আয়োজন দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আগামী পর্বে আবার অন্য কোনো অতিথি থাকবেন আমাদের সাথে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।